where the mind is without fear and the head is held high, where knowledge is free. আমার নাম ফারুক বিশ্বাস, আমি মালদা মডেল মাদ্রাসার কেমিস্ট্রি বিভাগের শিক্ষক। এর আগের দিন আমরা রাসায়নিক বন্ধনের কিভাবে একটা তড়িৎযোজী যৌগের মধ্যে সমযোজী ধর্মের বিকাশ ঘটে সেই সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকে সেই সম্বন্ধে আরেকটু ডিটেলসে আলোচনা করতে গিয়ে ফাজেনের সূত্রগুলো পড়ব। অর্থাৎ কোনো একটা তড়িৎযোজী যৌগের মধ্যে সমযোজী ধর্মের বিকাশ ঘটতে গেলে কি কি শর্তের ওপর সেটা নির্ভর করবে এবং কি কি শর্ত হলে সমযোজী ধর্মের চরিত্রটা বাড়বে একটা তড়িৎযোজী যৌগের মধ্যে, সেই সম্বন্ধে প্রয়োজনীয় শর্তগুলি ফাজেনের সূত্র নামে পরিচিত। এই প্রয়োজনীয় শর্তগুলি হলো, প্রথমে 1 নম্বর হচ্ছে ক্যাটায়নের আকার হ্রাস। কোনো একটা তড়িৎযোজী যৌগের গঠনকারী ক্যাটায়নের আকার যদি ছোট হয় তাহলে তার আয়নীয় বিভবের মানটা বৃদ্ধি পাবে, অর্থাৎ তার ধ্রুবায়ন ক্ষমতাটা অ্যানায়নের প্রতি বৃদ্ধি পাবে। এর ফলে সেই যৌগটার মধ্যে সমযোজী ধর্মের বিকাশ বেশি পরিমাণ ঘটবে, অর্থাৎ বেশি সমযোজী চরিত্রের হবে। এবার প্রশ্ন হচ্ছে, ক্যাটায়নের আকার হ্রাস পাওয়ার ক্ষেত্রের সঙ্গে এই সমযোজী চরিত্র বৃদ্ধি হওয়ার সম্পর্কটা কীভাবে হচ্ছে, বা ক্যাটায়নের আকার হ্রাস পেলে কোনো একটা ক্যাটায়নের ক্ষেত্রে তার ধ্রুবায়ন ক্ষমতা কেন বেশি হয়ে যাচ্ছে। দেখো, ক্যাটায়ন যত ছোট হবে তত তার নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষপথের যে ইলেকট্রন আছে তার দূরত্বটা কমবে। কমার ফলে কি হবে, অ্যানায়নের যেটা ইলেকট্রন পরিমণ্ডল সেটা ক্যাটায়নের নিউক্লিয়াসের বেশি কাছাকাছি চলে আসবে, কারণ ক্যাটায়নটা আকারে ছোট আছে। ফলে অ্যানায়নের সর্ববহিস্থ কক্ষপথের যে ইলেকট্রন পরিমণ্ডল তার থেকে ক্যাটায়নটা একটু বেশি কাছাকাছি আসবে। এই কাছাকাছি আসার ফলে কি হবে, ক্যাটায়ন যত ছোট হবে তত আরও বেশি কাছাকাছি আসবে। ফলে অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলটাকে ক্যাটায়নের নিউক্লিয়াসটা আরও বেশিভাবে আকর্ষিত করবে, অর্থাৎ আরও বেশি পরিমাণ ধ্রুবায়িত করবে। তাহলে যত ক্যাটায়নের আকার ছোট হচ্ছে, ক্যাটায়নের নিউক্লিয়াসটা যেহেতু বেশি অ্যানায়নের কাছাকাছি চলে আসছে, ফলে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলের যে আকর্ষণ ক্ষমতা বা ধ্রুবায়ন ক্ষমতা সেটা বেড়ে যাচ্ছে, ফলে সমযোজী চরিত্রটা বৃদ্ধি পাচ্ছে। অ্যাজ ফর এক্সাম্পল, দ্বিতীয় পর্যায়ে যদি আমরা উপর থেকে নিচে নামি তাহলে তো কয়েকটা লবণ লিখছি। ধরো বেরিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড। এভাবে যদি উপর থেকে নিচের দিকে কোনো একটা পর্যায়ে আমরা দ্বিতীয় পর্যায়ে নিয়েছি, তাহলে নিচে নামতে গেলে কি হচ্ছে, বেরিয়াম সবচেয়ে আকারে ছোট, তার থেকে ম্যাগনেসিয়াম আকারে বড়, তার থেকে ক্যালসিয়াম আকারে আরও বড়। তাহলে উপর থেকে যত আমরা নিচের দিকে নামছি তত ক্যাটায়নের আকার বৃদ্ধি পাচ্ছে। তাহলে ক্যাটায়ন এখানে এই যে 3টি লবণ নিয়েছি তার মধ্যে যে ক্যাটায়ন বেরিলিয়াম যেটা আছে তার আকারটা সবচেয়ে ছোট হওয়ার জন্য কি হবে, তার ক্লোরিনের প্রতি বা ক্লোরাইড আয়নের প্রতি ধ্রুবায়ন ক্ষমতাটা সবচেয়ে বেশি হবে। ফলে বেরিলিয়াম ক্লোরাইডটা বেশি সমযোজী চরিত্রে হবে। একই রকমভাবে এখানে ক্যালসিয়ামের আকারটা যেহেতু সবচেয়ে বড় হচ্ছে, তাই ক্লোরিনের যে ইলেকট্রন পরিমণ্ডল ক্লোরাইড আয়নের তার প্রতি ক্যালসিয়ামের যে ধনাত্মক আধানের যে আকর্ষণ ক্ষমতা সেটা বেরিলিয়ামের তুলনায় কম হবে, কারণ এটা ডিস্টেন্সটা বেশি হয়ে যাচ্ছে নিউক্লিয়াসে। ফলে বেরিলিয়াম ক্লোরাইড বেশি সমযোজী চরিত্রের হবে, ক্যালসিয়াম ক্লোরাইড বেশি তড়িৎযোজী চরিত্রের হবে। অর্থাৎ উপর থেকে যদি নিচের দিকে নামি আমরা, তাহলে আস্তে আস্তে তড়িৎযোজী ধর্মটা বাড়বে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কিভাবে টেস্ট করব। যদি আমরা গলনাঙ্ক টেস্ট করি তাহলে দেখা যাবে সমযোজী চরিত্র যার বেশি হবে তার সমযোজী ধর্ম বেশি হবে। আমরা জানি সমযোজী যৌগের গলনাঙ্ক তড়িৎযোজীর তুলনায় কম, এটা এর আগে আলোচনা হয়েছে। তাহলে বেরিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক সবচেয়ে কম হবে, এর থেকে ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা বেশি হবে এবং তার থেকে ক্যালসিয়াম ক্লোরাইডটা আরও বেশি হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে সমযোজী আস্তে আস্তে যখন আমরা উপর থেকে নিচে যাচ্ছি গলনাঙ্ক কমে যাচ্ছে,
তাহলে সমযোজী চরিত্রের ক্রমটা হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড সবচেয়ে বেশি সমযোজী হবে, এর থেকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড কম হবে, এর থেকে ক্যালসিয়াম ক্লোরাইড আরও কম হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যত কোনো একটা ক্যাটায়নের মধ্যে আকারটা ছোট হবে তত ক্যাটায়নের নিউক্লিয়াসটা অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলটার বেশি কাছাকাছি এসে তাকে বেশি পরিমাণ আকর্ষিত করবে, অর্থাৎ ধ্রুবায়িত করবে। ফলে তার ধ্রুবায়ন ক্ষমতাটা বা পোলারাইজেশন যে প্রপার্টিসটা আছে সেটা বেড়ে যাবে। বেড়ে যাওয়ার ফলে সেই লবণের সমযোজী চরিত্র বৃদ্ধি পাবে, অর্থাৎ ক্যাটায়নের আকার যত ছোট হবে তার সমযোজী ক্যারেক্টার তত বৃদ্ধি পাবে। তাহলে আমরা এখানে সমযোজী চরিত্রের ক্রমটা কি দেখলাম, এই তিনটে লবণের মধ্যে বেরিলিয়াম ক্লোরাইড সবচেয়ে বেশি সমযোজী, তার থেকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড কম এবং সবচেয়ে ক্যালসিয়াম ক্লোরাইড কম। অর্থাৎ তড়িৎযোজীর কী ক্রম হবে, ঠিক উল্টোটা হবে। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড হবে সবচেয়ে বেশি তড়িৎযোজী, ম্যাগনেসিয়াম ক্লোরাইড তার থেকে কম হবে, বেরিলিয়াম ক্লোরাইড তার থেকে সবচেয়ে কম হবে। এবার আমরা চলে যাচ্ছি 2 নম্বর শর্ত। তাহলে প্রথম শর্ত আমরা কি আলোচনা করেছিলাম, ক্যাটায়নের আকার হ্রাস। এবার 2 নম্বর শর্তে চলে যাচ্ছি, অ্যানায়নের আকার বৃদ্ধি। দেখো, অ্যানায়নের আকার যদি বৃদ্ধি পায় তাহলে সমযোজী ক্যারেক্টারটা বৃদ্ধি পাবে। অ্যাজ ফর এক্সাম্পল, আমি একটা নির্দিষ্ট ক্যাটায়নের বিভিন্ন লবণ নিচ্ছি, যেমন ধরে নাও ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ব্রোমাইড, ক্যালসিয়াম আয়োডাইড। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এবার ক্যাটায়নটা ফিক্সড রেখেছি, অর্থাৎ ক্যাটায়নের এখানে আকারে তারতম্যের কোনো ব্যাপার নেই এবং ক্যাটায়ন যদি একই আছে, প্রত্যেকটার আধান +2 আছে, সেই জন্য এখানে আধান এবং আকার ক্যাটায়নের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে অ্যানায়নটা খেয়াল করে দেখো, ফ্লোরিন থেকে ক্লোরিনের আকার বড়, ক্লোরিন থেকে ব্রোমিনের আকার বড়, ব্রোমিন থেকে আয়োডিন সবচেয়ে বড়। তাহলে আমি কি শর্ত লিখেছি, যে অ্যানায়নের আকার যদি বৃদ্ধি পায় তাহলে সমযোজী চরিত্র বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে, দেখো যত অ্যানায়নটা বড় হবে, বড় হচ্ছে তার মানে কি, বাইরে একটা করে মুখ্য কক্ষপথ অ্যাড হচ্ছে, তাহলে তার যে সর্ববহিস্থ কক্ষপথের যে নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষপথের যে ইলেকট্রন, সেটা ডিস্টেন্সটা কিন্তু বাড়ছে। ফলে অ্যানায়নের নিউক্লিয়াস দ্বারা অ্যানায়নের যে সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন পরিমণ্ডল, সেটা ডিস্টেন্স যত বাড়বে তাহলে ওই ইলেকট্রনের উপর ওই অ্যানায়নের নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতাটা কমবে। ফলে কি হবে, অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলের উপর যদি আকর্ষণ ক্ষমতাটা আস্তে আস্তে কমে, তাহলে যে ক্যাটায়নটা আছে ওই অ্যানায়নের টাচে, সেই ক্যাটায়নটা তাহলে ওই ইলেকট্রনটাকে খুব সহজে নিতে পারবে, কারণ ওই অ্যানায়নের সেই ইলেকট্রনের প্রতি সেই অ্যানায়নের নিউক্লিয়াসের আকর্ষণটা কম আছে। ফলে ওই অ্যানায়নের ধ্রুবায়িত হওয়ার ক্ষমতাটা বেড়ে যাচ্ছে। ফলে ধ্রুবায়ন করার যে ক্ষমতা আছে ক্যাটায়নের, পোলারাইজেবিলিটি, সেটা বেড়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যানায়নের যত আকারটা বড় হবে, অ্যানায়নের নিউক্লিয়াস থেকে অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলের যেহেতু দূরত্বটা বেড়ে যাচ্ছে, ফলে অ্যানায়নের নিউক্লিয়াস দ্বারা অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলের আকর্ষণ কমে যাচ্ছে। ফলে ওই ইলেকট্রনগুলো সেই ক্যাটায়ন দ্বারা বেশি পরিমাণ ধ্রুবায়িত হবে, ফলে তার পোলারাইজেশনটা বেড়ে যাচ্ছে। এই পোলারাইজেশন বেড়ে যাওয়ার জন্য তার সমযোজী ক্যারেক্টারটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখান থেকে আমরা তাহলে সহজে বলে দিতে পারবো যে এখানে যে লবণগুলো আমরা নিয়েছি তার মধ্যে আয়োডিনের আকার যেহেতু সবচেয়ে বড়, তাহলে ক্যালসিয়াম আয়োডাইডটা হবে সবচেয়ে বেশি সমযোজী চরিত্রে। তাহলে এখানে সমযোজী চরিত্রের ক্রমটা কি হবে, তাহলে সমযোজী চরিত্রের ক্রম হবে ক্যালসিয়াম আয়োডাইড সবচেয়ে বেশি সমযোজী হবে, তারপরে হবে ক্যালসিয়াম ব্রোমাইড, তারপরে হবে ক্যালসিয়াম ক্লোরাইড এবং শেষে হবে ক্যালসিয়াম ফ্লোরাইড। এবার চলে যাচ্ছি 3 নম্বর শর্ত। তাহলে প্রথমে আমরা 1 নম্বরে জানলাম ক্যাটায়নের আকার ছোট হতে হবে সমযোজী চরিত্র বৃদ্ধি পাওয়ার জন্য। 2 নম্বরে জানলাম অ্যানায়নের আকার বড় হতে হবে সমযোজী চরিত্র বৃদ্ধি পাওয়ার জন্য। এবার 3 নম্বরে জানছি ক্যাটায়ন অথবা অ্যানায়ন অথবা উভয়েরই আধান বৃদ্ধি পেতে হবে, তাহলে সমযোজী চরিত্র বাড়বে।
এবার আধান বৃদ্ধি পেলে সমযোজী চরিত্র কেন বাড়বে সেই বিষয়ে একটু আলোকপাত করা যাক। দেখো খেয়াল করে, ক্যাটায়নের যদি আধান বৃদ্ধি পায় অর্থাৎ পজিটিভ আধান যদি বৃদ্ধি পায়, তাহলে যত বেশি পরিমাণ পজিটিভ আধান বৃদ্ধি পাবে তত বেশি পরিমাণ সেই অ্যানায়নটাকে ধ্রুবায়িত করতে পারবে, অর্থাৎ আকর্ষণ ক্ষমতাটা তত বেশি বৃদ্ধি পাবে। ফলে ক্যাটায়নের আধান বৃদ্ধি পেলে ধ্রুবায়িত হওয়ার যে ক্ষমতাটা বা ধ্রুবায়ন বেড়ে যাচ্ছে, ফলে ক্যাটায়নের পোলারাইজেবিলিটি যে ক্ষমতাটা আছে সেটা বেড়ে গিয়ে পোলারাইজেশন যেটা হচ্ছে সেই যৌগের সেটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ সমযোজী চরিত্র বেড়ে যাচ্ছে। অ্যানায়নের যদি আধান বৃদ্ধি পায় তাহলে কেন বাড়ছে? ক্যাটায়নটা তো বুঝতে পারলাম যে যত বেশি পরিমাণ প্লাস বাড়বে তত বেশি পরিমাণ অ্যানায়নের মাইনাসটাকে আকর্ষণ করতে পারবে ইলেকট্রন পরিমণ্ডলটাকে, ফলে তার পোলারাইজেশন প্রপার্টিসটা বেড়ে যাচ্ছে। কিন্তু অ্যানায়নের ক্ষেত্রেও তার আধান যদি বৃদ্ধি পায়, মাইনাস আধান যদি বৃদ্ধি পায়, তাহলে কেন সেই যৌগে সমযোজী চরিত্র বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ পোলারাইজেশন কেন সেই যৌগে বৃদ্ধি পাচ্ছে? সেই কারণটা হচ্ছে অ্যানায়নের যত বেশি পরিমাণ মাইনাস হবে ততই বেশি পরিমাণ সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন অ্যাড হচ্ছে, কিন্তু নিউক্লিয়াসের মধ্যে সেই অ্যানায়নের নিউক্লিয়াসের মধ্যে প্রোটনের সংখ্যাটা তো সেম থাকে। অ্যাড কি হচ্ছে? ইলেকট্রন অ্যাড হচ্ছে, প্রোটন দ্বারা অ্যাড হওয়ার ব্যাপার নেই। তাহলে খেয়াল করে দেখো, যে প্রোটনটা আছে সেই প্রোটনটা কিন্তু বাইরে অ্যানায়ন তৈরি হওয়ার আগে যে প্রথম অ্যানায়নটা ছিল, অর্থাৎ প্রথম যে পরমাণুটা ছিল সেখানে যে কটা ইলেকট্রন ছিল সর্ববহিস্থ কক্ষপথে, তাকে নিউক্লিয়াসটা যত পরিমাণ আকর্ষণ করতে পারতো, সেখানে বাইরে থেকে যখন অ্যানায়ন ফর্মেশন হচ্ছে, যত বাইরে থেকে ইলেকট্রন অ্যাড হচ্ছে, তত কিন্তু ওই আকর্ষণ ক্ষমতাটাকে ভাগ করে নিচ্ছে এবার। তাহলে একটা +7 ধনাত্মক আধানকে যদি -7 অর্থাৎ 7টা ইলেকট্রন আকর্ষণ ক্ষমতা কাজ করে, ওই +7কেই যদি আরও দুটো ইলেকট্রন আসার ফলে -9টা অর্থাৎ 9টা ইলেকট্রন সেই +7-এর প্রতি যদি ভাগ করে নেয়, তাহলে এক একটা ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতাটা কিন্তু কমে যাচ্ছে। তাহলে বাইরে অ্যানায়নের যত চার্জ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ অ্যানায়নের বাইরে যত বেশি পরিমাণ ইলেকট্রন অ্যাড হচ্ছে, তত অ্যানায়নের নিউক্লিয়াস দ্বারা সেই ইলেকট্রনের উপর যে গড় আকর্ষণ বল সেটা কিন্তু কমে যাচ্ছে। তাহলে সেটা কমে যাওয়ার ফলে কি হচ্ছে? অ্যানায়নের নিউক্লিয়াস তার ইলেকট্রন পরিমণ্ডলটাকে দৃঢ়ভাবে আকর্ষণ করতে পারছে না, ফলে ক্যাটায়নের সুবিধা হচ্ছে সেই অ্যানায়নগুলোকে নিজের কাছে নিয়ে নেওয়ার জন্য, অর্থাৎ ধ্রুবায়ন করার জন্য একটা সুবিধা হচ্ছে। ফলে অ্যানায়নের আধান বৃদ্ধির ফলে ক্যাটায়নের আকর্ষণ বলটা বেড়ে যাচ্ছে, বেড়ে গিয়ে সমযোজী চরিত্র বা পোলারাইজেশন প্রপার্টিসটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা এরকম একটা করসপন্ডিং এক্সাম্পল নিয়ে নিচ্ছি। ধরে নাও একটা নিচ্ছি সোডিয়াম ক্লোরাইড, একটা নিচ্ছি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, একটা নিচ্ছি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। খেয়াল করে দেখো, এখানে অ্যানায়নগুলো সেম আছে, সবই Cl- আছে, কিন্তু এখানে Na+ আছে, এখানে Mg+2 আছে, এখানে অ্যালুমিনিয়াম +3 আছে। তাহলে এখানে এটা যদি আমরা ডিসোসিয়েট করে দিই, তাহলে এখানে হবে Na+, তার সঙ্গে দুটো Cl- আছে, ওটা আলাদা পোর্শন। একই রকমভাবে এখান থেকে হচ্ছে Mg+2, সরি এটা NaCl, Mg+2 + 2Cl-, এটাকে যদি ডিসোসিয়েট করে দিই তাহলে Al+3 3Cl-, তাহলে এখানে প্রত্যেকটার ক্ষেত্রে Cl- আছে। তাহলে এটা আমি কম্পেয়ার করব না, কম্পেয়ার কি করব? এখানে আছে +1 আধান, এখানে আছে +2 আধান, এখানে আছে +3 আধান। তাহলে কার ক্যাটায়নের আধানটা বেশি আছে? অ্যালুমিনিয়ামের। তাহলে এখানে অ্যালুমিনিয়াম আয়নের আধানটা সবচেয়ে বেশি পরিমাণ আছে। তাহলে কি হবে? এই অ্যালুমিনিয়াম আয়ন এই ক্লোরাইড মাইনাসের যে আধানটা আছে, অর্থাৎ ক্লোরিনের যে সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রনগুলো আছে, তাকে বেশি পরিমাণ নিজের দিকে টানবে, অর্থাৎ বেশি পরিমাণ অভিলিপ্ত করবে, পোলারাইজ করবে, ফলে সেই যৌগটা বেশি সমযোজী চরিত্র হবে। তাহলে এখানে এই যে প্রদত্ত যৌগগুলো যে আমরা নিয়েছি, তাহলে সমযোজী চরিত্রের বিকাশের ক্রমটা কি হবে? তাহলে সমযোজী চরিত্রের ক্রম হবে তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড সবচেয়ে বেশি সমযোজী হবে। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হবে সবচেয়ে বেশি সমযোজী, সেকেন্ডে চলে আসবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপরে চলে আসবে সোডিয়াম ক্লোরাইড। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাটায়ন অথবা অ্যানায়ন উভয়েরই আধান বা ইন্ডিভিজুয়াল এক একটা আধান যদি বৃদ্ধি পায়, তাহলে সেই যৌগের মধ্যে পোলারাইজেশন প্রপার্টিসটা বেড়ে যাচ্ছে, ফলে সমযোজী চরিত্রটা বৃদ্ধি পাচ্ছে। এবার 4 নম্বর শর্ততে চলে যাচ্ছি। ক্যাটায়নের সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস 8 না হয়ে যদি 18 হয়, তাহলে সমযোজী চরিত্র বৃদ্ধি পায়। 4 নম্বর কন্ডিশনে চলে গেলাম। ক্যাটায়নের সর্ববহিস্থ
কক্ষের ইলেকট্রন বিন্যাস আট না হয়ে 18 ইলেকট্রন হলে সমযোজী চরিত্র বাড়বে। কেন হয় সেরকম বলছি এবার। অ্যাজ ফর এক্সাম্পল, যদি সোডিয়াম প্লাস করো তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা কী হবে সর্ববহিষ্ঠ কক্ষপথের 2s2 2p6, আমি শুধু সর্ববহিষ্ঠ রাখছি। একই রকমভাবে যদি সিলভার করো তাহলে এর সর্ববহিষ্ঠ কক্ষপথের ইলেকট্রন বিন্যাসটা হবে 4s2 4p6 4d10। তাহলে এটা টোটালটা হচ্ছে 6 + 2 মানে 8 ইলেকট্রন সিস্টেম। আর এর সবচেয়ে বাইরে কথা হচ্ছে 6 + 2 + 10 মানে 18 ইলেকট্রন সিস্টেম। ফাজনের সূত্র থেকে আমরা কি জানতে পারছি? 18 ইলেকট্রন সিস্টেম হলে বেশি সমযোজী ক্যারেক্টারটা বৃদ্ধি পাবে 8 ইলেকট্রনের তুলনায়। কেন হচ্ছে সেরকম? দেখো 18 ইলেকট্রন যাদের ক্ষেত্রে আসছে তাদের কিন্তু একটা ডি অরবিটাল থাকছে, আর যাদের 8 ইলেকট্রন থাকছে তাদের ক্ষেত্রে কিন্তু এস আর পি মিলেই 8টা হয়ে যাচ্ছে, এদের ডি এর ব্যাপার নেই। তাহলে যাদের ডি অরবিটাল থাকছে তাদের কিন্তু আমরা জানি ডি উপকক্ষকের স্ক্রিনিং যে এফেক্টটা আছে আবরণী ক্ষমতাটা সেটা অনেক কম হয়। ফলে যাদের ডি অরবিটালটা আছে অভ্যন্তরে, যেমন সিলভার আয়নের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, তাহলে ডি উপকক্ষকের আবরণী ক্ষমতাটা যেহেতু খুবই কম, তাহলে এর যে নিউক্লিয়াস আছে এ তার সর্ববহিষ্ঠ কক্ষপথের যে ইলেকট্রনগুলো আছে সেটা 8 ইলেকট্রন সিস্টেমের তুলনায় বেশি পরিমাণ আকর্ষিত করতে পারে। তাহলে কি হচ্ছে? তাহলে এই ইলেকট্রন এই ক্যাটায়নের নিউক্লিয়াস এই ক্যাটায়নের তুলনায়, অর্থাৎ 18 ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়নের নিউক্লিয়াস 8 ইলেকট্রন সিস্টেমের বিশিষ্ট ক্যাটায়নের নিউক্লিয়াসের তুলনায় অ্যানায়নকে বেশি পরিমাণ অভিলুপ্ত করতে পারবে, কারণ ডি অরবিটালে দুর্বল আবরণী প্রভাব। ফলে বেশি পরিমাণ যদি তাকে অভিলুপ্ত করতে পারে, বেশি আকর্ষিত করতে পারে, তাহলে পোলারাইজেশনটা বাড়বে, ফলে ধ্রুবায়ন ক্ষমতাটা বৃদ্ধি পাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাটায়নের বাইরে 18 ইলেকট্রন সিস্টেম হলে সে বেশি সমযোজী চরিত্রের হতে পারে। তাহলে সিলভার ক্লোরাইড আর এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, তাহলে এর মধ্যে কে বেশি সমযোজী চরিত্রের হবে? তাহলে ক্রমটা হবে, সমযোজী চরিত্রের ক্রমটা হবে সিলভার ক্লোরাইড ইজ গ্রেটার দ্যান NaCl। এবার শেষ চলে যাচ্ছি শর্ত, সেটা হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কম হতে হবে। এটা ভালো করে বুঝবে। সেক্স টপিক হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক ডাই ইলেকট্রিক কনস্ট্যান্টের মান কম হতে হবে। তাহলে সমযোজী চরিত্র বৃদ্ধি পাবে। এটা কেন হয়? যে সমস্ত মাধ্যমে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বেশি, অর্থাৎ সেটা ধ্রুবীয় দ্রাবকের ক্ষেত্রে হয়, তারা কি করে, তার মধ্যে যখন কোনো আমরা একটা তড়িৎযোজী যৌগ দেব, তাহলে সেই তড়িৎযোজী যৌগের গঠনকারী যে ক্যাটায়ন এবং অ্যানায়ন আছে তাদেরকে ডিসোসিয়েট করে দেয়। তাহলে ধ্রুবীয় মাধ্যম বিপরীত আধানকে নিজের কাছে টানতে চায়, ফলে ধ্রুবীয় মাধ্যমে যখন আমরা একটা তড়িৎযোজী যৌগ দেব তখন সেই তড়িৎযোজী যৌগ ধ্রুবীয় মাধ্যমে দেওয়া সত্ত্বে সে ধ্রুবীয় মাধ্যমে তড়িৎযোজী যৌগের ক্যাটায়ন এবং আয়নকে ধ্রুবীয় মাধ্যমটাকে আলাদা করে রাখছে। আলাদা করে রাখার ফলে কি হবে? সে তড়িৎযোজী যৌগের ক্যাটায়ন এবং আয়ন পরস্পর কাছাকাছি আসতে পারবে না, আর কাছাকাছি না আসতে পারলে তো ধ্রুবায়ন হবে না, আর ধ্রুবায়ন যদি না হয় তাহলে তো সমযোজী চরিত্র হবে না। তাহলে যে সমস্ত মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বেশি, কোন মাধ্যমের ক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হবে? যে সমস্ত মাধ্যমের ক্ষেত্রে দুটো পোল আছে, অর্থাৎ ধ্রুবীয় মাধ্যমের ক্ষেত্রে। তাহলে এই দুটো পোল যেটা আমি বলছি ধ্রুবীয় মাধ্যমের, এই দুটো প্লাস এবং মাইনাস পোল, এই প্লাস এবং মাইনাস পোল তড়িৎযোজী যৌগের অপোজিট আয়নকে নিজের দিকে টানবে। ফলে কি হবে? তড়িৎযোজী যৌগের গঠনকারী ক্যাটায়ন এবং অ্যানায়ন ধ্রুবীয় মাধ্যমে তার বিপরীত পোলে গিয়ে অ্যাটাক হয়ে যাবে, ফলে তড়িৎযোজী যৌগের ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পর কাছাকাছি আসতে পারবে না।
তাহলে তড়িৎজয়ী যৌগের ক্যাটায়ন অ্যানায়ন যদি পরস্পর কাছাকাছি না আসতে পারে, তাহলে তো সেই ক্যাটায়নটা অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলটাকে অবিলুপ্ত করবে না, ফলে পোলারাইজেশন ব্যাপারটা ঘটছে না। ফলে ধ্রুবীয় মাধ্যমের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো একটা তড়িৎজয়ী যৌগের তড়িৎজয়ী চরিত্রটাই বজায় থাকছে, তার সমজয়ী চরিত্রের বিকাশটা হচ্ছে না, যেহেতু অ্যাবসেন্স অফ পোলারাইজেশন। আর যদি মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কম হয়, যেমন অধ্রুবীয় মাধ্যমের ক্ষেত্রে সেটা বেশিরভাগ ক্ষেত্রে হয়, তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান যদি কম হয়, তাহলে কিন্তু সেই মাধ্যমে ওই ক্যাটায়ন এবং অ্যানায়নটাকে আলাদা করতে পারবে না, ফলে ক্যাটায়ন অ্যানায়ন পরস্পরের কাছাকাছি আসবে। আর ক্যাটায়ন অ্যানায়ন যদি পরস্পরের কাছাকাছি আসে, তাহলে তো ক্যাটায়ন অ্যানায়ন ইলেকট্রন পরিমণ্ডলটাকে অবিলুপ্ত করে দেবে, ফলে পোলারাইজেশন ঘটবে, ফলে সমজয়ী চরিত্রের বিকাশ ঘটবে। তাহলে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান যদি কম হয়, তাহলে সমজয়ী চরিত্রের বিকাশটা বেশি হয়। তাহলে আমরা ফাজেনের সূত্রে যে প্রয়োজনীয় শর্তগুলি দেখলাম সমজয়ী চরিত্র বৃদ্ধি পাওয়ার জন্য, সেগুলো কি শর্ত? তাহলে কি করলে কোন একটা তড়িৎজয়ী যৌগের মধ্যে সমজয়ী চরিত্রের বিকাশ ঘটবে, সেটা হচ্ছে প্রথম হচ্ছে ক্যাটায়নটাকে ছোট হতে হবে, 2 নম্বর হচ্ছে অ্যানায়নটাকে বড় হতে হবে, 3 নম্বর হচ্ছে ক্যাটায়ন অথবা অ্যানায়ন বা দুটোরই আধানের মানটাকে বেশি হতে হবে, 4 নম্বর হচ্ছে ক্যাটায়নের সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস 8 ইলেকট্রন না হয়ে যদি 18 ইলেকট্রন সিস্টেম হয় তাহলে ভালো। আর লাস্টে আমরা দেখতে পেলাম যে সমজয়ী চরিত্র বিকাশের জন্য মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানটা বেশি হতে হবে, কম হতে হবে। তাহলে এই 5টি শর্ত যদি তোমাদের পরপর মেনটেন করো, তাহলে কোনো একটা তড়িৎজয়ী যৌগের মধ্যে সমজয়ী চরিত্রের বিকাশটা তোমরা ধরতে পারবে। এবং পরীক্ষার হলে বিভিন্ন ধরনের লবণ দিয়ে দিবে, সে লবণের ক্ষেত্রে তোমাদের প্রশ্ন আসবে যে সমজয়ী চরিত্রের ঊর্ধ্বক্রমে সাজাও বা তড়িৎজয়ী চরিত্রের ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে তোমরা কি দেখবে? তোমরা একটা জিনিস পর্যবেক্ষণ করে দেখতে পারো যে অ্যানায়নটা একই আছে না ক্যাটায়নটা একই আছে, যেটাই একই থাকুক না কেন, ক্যাটায়ন যার ছোট সেটা বেশি সমযোজী হবে, অ্যানায়ন যার বড় সেটা বেশি সমযোজী হবে। একই রকম ভাবে যদি ক্যাটায়ন অ্যানায়ন সেম থাকে, অ্যানায়ন যদি সেম থাকে, ক্যাটায়ন যদি সেম থাকে, তাহলে তোমরা এবার নেক্সটে চলে যাবে কি আধানে চলে যাবে, যার আধান বেশি হবে তার সমযোজী চরিত্র বেশি হবে। এবার দেখা গেল যে আধানও একই আছে, অ্যানায়নটাও একই আছে, তাহলে তোমরা চলে যাবে 8 ইলেকট্রন আর 18 ইলেকট্রন সিস্টেমের মধ্যে, যার 18 ইলেকট্রন সিস্টেম হবে তার সমযোজী চরিত্র বেশি হবে। আবার একই রকম ভাবে কোন একটা নির্দিষ্ট লবণের ক্ষেত্রে দুটো আলাদা মাধ্যম দিয়েছে, একটা ধ্রুবীয় একটা কম ধ্রুবীয়, মানে একটা পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বেশি আছে, একটা পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কম আছে, তাহলে কোনটাতে বেশি সমযোজী চরিত্র বেশি বিকাশ করবে? যার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানটা কম আছে। তাহলে এই বলে আমরা ফাজেনের সূত্র শেষ করলাম। এবার চলে যাচ্ছি এই যে পোলারাইজেশন যদি হয় কোন একটা যৌগের মধ্যে, তাহলে কি ধর্মের পরিবর্তন হয়, অর্থাৎ কি সমযোজী চরিত্রের বিকাশ ঘটবে সেই নিয়ে এবার আলোচনা করছি। তাহলে নেক্সট পয়েন্ট আমরা চলে যাচ্ছি পোলারাইজেশনের ফল স্বরূপ কি ধর্মের পরিবর্তন হচ্ছে। এবার আমরা আলোচনা করছি পোলারাইজেশনের ফলস্বরূপ বিভিন্ন ধর্মের যে পরিবর্তন হয় সেটা নিয়ে আলোচনা করছি। যেমন 1 নম্বরে আলোচনা করছি দ্রাব্যতার উপরের প্রভাব কি আছে। দ্রাব্যতার প্রভাব, দ্রাব্যতার উপর পোলারাইজেশনের প্রভাব। এর দুটো কেস আলোচনা করছি। ধরে নাও একটা ধ্রুবীয় মাধ্যম নিলাম, জল। জলে আমি বিভিন্ন লবণ নিচ্ছি সিলভারের, ধরে নাও সিলভার ফ্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড। এদের দ্রাব্যতাটা এবার তুলনা করব। তাহলে জলের ক্ষেত্রে সিলভার ফ্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড, এদের দ্রাব্যটা কার বেশি হবে কার কম হবে? তাহলে জল কি মাধ্যম? ধ্রুবীয় মাধ্যম। তাহলে আমরা কি জেনেছি? ধ্রুবীয় মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানটা বেশি হয়। তাহলে এই ধ্রুবীয় মাধ্যমের মধ্যে যখন আমরা এইগুলো লবণগুলো দিব, তাহলে যেটা তড়িৎযোজী চরিত্রটা হবে, এই 4টা লবণের মধ্যে যা তড়িৎযোজী চরিত্র বেশি হবে সেটা ধ্রুবীয় মাধ্যমে বেশি দ্রাব্য হবে। একই রকমভাবে এই 4টা লবণের মধ্যে যার সমযোজী চরিত্র বেশি হবে সেটা ধ্রুবীয় মাধ্যমে কম দ্রাব্য হবে, মানে তার সমযোজী চরিত্র যেহেতু বেশি হচ্ছে। তাহলে আমাকে দেখে নিতে হবে এই 4টা লবণের মধ্যে কে বেশি সমযোজী আছে, কে বেশি তড়িৎযোজী আছে। যে বেশি সমযোজী হবে সে সবচেয়ে কম তড়িৎযোজী হবে, একই রকমভাবে যে বেশি তড়িৎযোজী হবে সে সবচেয়ে কম সমযোজী হবে।
তাহলে খেয়াল করে দেখো যেটা কমন আছে সেটাকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে প্রত্যেকটা সিলভার আছে ক্যাটায়নটা Ag+, তাহলে সিলভারটা আমরা তুলনার মধ্যে নিয়ে আসছি না, কারণ এর সিলভারের প্রত্যেকটা Ag+-এর আকার এবং আধান দুটো সেম আছে। এবার এর ক্ষেত্রে ফ্লোরাইড F-, এর ক্ষেত্রে ক্লোরাইড Cl-, এর ক্ষেত্রে Br-, এর ক্ষেত্রে আয়োডাইড I-। তাহলে এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এর মধ্যে আকারে সবচেয়ে বড় কে? আয়োডিন সবচেয়ে বড়। তাহলে অ্যানায়নের আকার বৃদ্ধি পেলে কি বৃদ্ধি পায়? সমযোজী চৈত্রটা বৃদ্ধি পায়। তাহলে সিলভার আয়োডাইড হবে সবচেয়ে বেশি সমযোজী, আর সিলভার ফ্লোরাইডটা হবে সবচেয়ে বেশি তড়িৎযোজী। তাহলে এটা হবে সবচেয়ে বেশি তড়িৎযোজী। আর এই হবে সবচেয়ে বেশি সমযোজী। তাহলে যে সবচেয়ে বেশি সমযোজী হবে সে তো অধ্রুবীয় দ্রাবকে বেশি দ্রাব্য। তাহলে জলে আমরা বলেছি যে জলে কে বেশি ডিজলভ হবে, তাহলে যে বেশি তড়িৎযোজী হবে সেই বেশি পরিমাণ জলে দ্রবীভূত হবে। তাহলে সিলভার ফ্লোরাইড সবচেয়ে বেশি পরিমাণ জলে দ্রবীভূত হবে, অর্থাৎ সিলভার ফ্লোরাইডের দ্রাব্যতা জলে সবচেয়ে বেশি, আর সিলভার আয়োডাইডের দ্রাব্যতা জলে সবচেয়ে কম। তাহলে দ্রাব্যতার কমটা কি হবে? তাহলে জলে সিলভার হ্যালাইডের, একসঙ্গে সব কটাকে বলে দিলাম, সিলভার হ্যালাইডগুলির দ্রাব্যতার কম হবে তাহলে সবচেয়ে বেশি কে ডিজলভ হবে? সিলভার ফ্লোরাইড। তাহলে সিলভার ফ্লোরাইড সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে সিলভার ক্লোরাইড, তারপরে হচ্ছে সিলভার ব্রোমাইড, এবং সবচেয়ে কম যেটা সবচেয়ে বেশি তড়িৎযোজী ধর্মের সিলভার আয়োডাইড। তাহলে সিলভার আয়োডাইড, সিলভারের যতগুলো হ্যালাইড যৌগ রয়েছে তাদের মধ্যে থেকে সিলভার আয়োডাইড সবচেয়ে কম পরিমাণ জলে দ্রবীভূত হবে, যেহেতু সিলভার আয়োডাইডের দ্রাব্যতা সবচেয়ে কম হচ্ছে, যেহেতু এর সমযোজী চৈত্রটা সবচেয়ে বেশি হচ্ছে। একই রকমভাবে আমরা 2 নম্বর স্যাম্পল নিচ্ছি অ্যালকোহলে। এবার অ্যালকোহলও একটা দ্রাবক যেটা হচ্ছে যার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানটা খুবই কম। তাহলে এই অ্যালকোহলের মধ্যে আমরা পটাশিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম আয়োডাইড এর দ্রাব্যতা তুলনা করব। অ্যালকোহলে পটাশিয়াম ক্লোরাইড ও পটাশিয়াম আয়োডাইড এদের দ্রাব্যতার তুলনা। দ্রাব্যতার ক্রম। তাহলে দেখো পটাশিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম আয়োডাইড আমরা নিয়েছি কি? অ্যালকোহল, কম ধ্রুবীয় দ্রাবক। তাহলে এটা হচ্ছে কম ধ্রুবীয় দ্রাবক। তাহলে কম ধ্রুবীয় দ্রাবকে কে বেশি পরিমাণ দ্রবীভূত হবে? যার সমযোজী চৈত্রটা বৃদ্ধি পাবে। তাহলে এর আগে যেটা নিয়েছিলাম দ্রাবক সেটা ছিল বেশি ধ্রুবীয় দ্রাবক, আর যেটা নিচ্ছি আমরা কম ধ্রুবীয় দ্রাবক যার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানটা কম, সেখানে সমযোজী চৈত্র যার বেশি হবে সে বেশি পরিমাণ দ্রবীভূত হবে। তাহলে এটা যেহেতু কম ধ্রুবীয় দ্রাবক নিয়েছি, তাহলে আমাদেরকে জাস্ট দেখে নিতে হবে পটাশিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম আয়োডাইডের মধ্যে, মানে এই দুটোর মধ্যে কার সমযোজী চৈত্রটা বেশি আছে। যার সমযোজী চৈত্রটা বেশি হবে সেটাই কম ধ্রুবীয় দ্রাবকে, অর্থাৎ অ্যালকোহলের মধ্যে বেশি দ্রবীভূত হবে, অর্থাৎ তার দ্রাব্যটা বেশি হবে। তাহলে পটাশিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম আয়োডাইডের মধ্যে কার সমযোজী চৈত্র বেশি হচ্ছে সেটা আমরা দেখব। তাহলে এখানে প্রথমে আছে K+, এখানে প্রথমে আছে K+, তাহলে এটা তুলনা করছি না। এটা ফার্স্টে আছে Cl-, এটা আয়োডিন মাইনাস। তাহলে এখানে আয়োডাইড মাইনাসের যে আকারটা সেটা ক্লোরাইড আয়নের থেকে তো অনেক ছোট, অনেক বড়। তাহলে এর যেহেতু আকারটা বড় হচ্ছে, আয়োডাইডের যেহেতু আকারটা বড় হচ্ছে, তাহলে পটাশিয়াম আয়োডাইডটা হবে বেশি সমযোজী চৈত্রের। তাহলে এটা হচ্ছে বেশি সমযোজী। তাহলে এটা যেহেতু বেশি সমযোজী হবে, তাহলে আমরা জেনেই ফেলেছি যে সমস্ত মাধ্যমের ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা কম, অর্থাৎ কম ধ্রুবীয় দ্রাবক, যেমন অ্যাজ ফর এক্সাম্পল অ্যালকোহল, তাহলে সেখানে যার সমযোজী ক্যারেক্টারটা বেশি হবে সে বেশি দ্রাব্য হবে। তাহলে অ্যালকোহলের মধ্যে পটাশিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম আয়োডাইডের দ্রাব্যতা তাহলে কমটা কি হবে? তাহলে পটাশিয়াম আয়োডাইডটা বেশি পরিমাণ দ্রবীভূত হবে, পটাশিয়াম ক্লোরাইডটা কম পরিমাণ দ্রবীভূত হবে। তাহলে ক্রমটা হলো দ্রাব্যতার ক্রম, তোমরা লিখে দিবে Ki is greater than KCl। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসবে, ধরে নাও 2-3টা লবণ দিল,
এবং একটা মাধ্যম দিয়ে দেবে, মাধ্যমটাতে বলবে যে সেই মাধ্যমের ক্ষেত্রে এই প্রদত্ত লবণগুলোর দ্রাব্যতার ক্রমটা লেখো। তাহলে তোমরা কি লক্ষ্য করবে? দুটো জিনিস লক্ষ্য করবে। একটা হচ্ছে যে মাধ্যমটা দিবে সেই মাধ্যমের ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মানটা বেশি আছে না কম আছে, অর্থাৎ ধ্রুবীয় আছে না অধ্রুবীয় আছে। ধ্রুবীয় থাকলে তড়িৎযোজিটা বেশি দ্রবীভূত হবে, অর্থাৎ দ্রাব্যতাটা বেশি হবে তড়িৎযোজির ক্ষেত্রে। আর কম ধ্রুবীয় যেটা আছে, যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মানটা কম, সেখানে কিন্তু তোমার সমযোজী চৈত্র যার বেশি আছে যে লবণটার, সেটা বেশি পরিমাণ দ্রবীভূত হবে, অর্থাৎ সমযোজী লবণের দ্রাব্যটা কম ধ্রুবীয় দ্রাবকের ক্ষেত্রে বেশি হবে। তাহলে যে লবণগুলো দিবে সেই লবণগুলোর মধ্যে তুমি কার সমযোজী চৈত্র বেশি আছে বা কার কম আছে সেটা ফাজানের সূত্রগুলো বা শর্তবলীগুলো থেকে আমরা ওটা ডিটারমাইন করে রাখবো ফার্স্টে, এবং লিখে রাখবো যে এটা বেশি সমযোজী, এটা কম সমযোজী। একই রকমভাবে যে মাধ্যমটা দিবে সেই মাধ্যমের ক্ষেত্রে কার ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মানটা বেশি আর কার কম আছে সেটাও আমরা লিখে রাখবো। তাহলে যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মানটা কম আছে, অর্থাৎ যেটা অধ্রুবীয় প্রকৃতির, তার মধ্যে সমযোজী চৈত্র যার বেশি আছে সেটা বেশি পরিমাণ ডিজলভ হবে। একই রকমভাবে যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মানটা বেশি আছে, অর্থাৎ যেটা ধ্রুবীয় দ্রাবক, সেখানে তড়িৎযোজী যৌগটা বেশি পরিমাণ দ্রবীভূত হবে, অর্থাৎ দ্রাবকটা বেশি হবে। তাহলে পরীক্ষার হলে যখন তোমার কোনো একটা নির্দিষ্ট মাধ্যমে কোনো বিভিন্ন ধরনের লবণের দ্রাব্যতার ক্রম চাইবে, তাহলে এইভাবে কাজটা তোমরা করবে। প্রথমে যে মাধ্যমটা দিয়েছে তার ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মানটা বেশি আছে না কম আছে, অর্থাৎ ধ্রুবীয় না অধ্রুবীয়, সেটা ডিটারমাইন করবে। এবং সেকেন্ডটা যেটা দেখতে হবে যে লবণগুলো দিয়েছে তার মধ্যে কে বেশি সমযোজী চৈত্রের আছে আর কে বেশি তড়িৎযোজী চৈত্রের আছে। এই দুটো জিনিস তোমরা ট্যালি করলেই সহজেই বলে দিতে পারবে যে কোন লবণের দ্রাব্যতা বেশি হবে, কোন লবণের দ্রাব্যতা কম হবে। এবার চলে যাচ্ছি, তাহলে এটা একটা গেল। তাহলে পোলারাইজেশনের ফলস্বরূপ যে বিভিন্ন ধর্মের পরিবর্তন আলোচনা করছি, তার মধ্যে একটা পরিবর্তন আমরা দেখলাম যে দ্রাব্যতার উপর এই পোলারাইজেশনের কি প্রভাব আছে। এবার চলে যাচ্ছি ধাতব কার্বনেটের স্থায়িত্ব, 2 নম্বর পয়েন্ট। দুই নম্বর সিচুয়েশনে চলে যাচ্ছি, ধাতব কার্বনেটের তাপীয় স্থায়িত্ব। দেখো লিখেছি ধাতব কার্বনেটের তাপীয় স্থায়িত্ব। তাপীয় স্থায়িত্ব মানে কার্বনেট যৌগের উপর তাপ প্রয়োগ করলে কে সহজে ভাঙবে আর কে সহজে ভাঙবে না, অর্থাৎ তাপ প্রয়োগ করলে যে সহজে ভাঙবে তার তাপীয় স্থায়িত্ব কম, তাপ প্রয়োগ করলে যে সহজে ভাঙবে না তার তাপীয় স্থায়িত্ব কম বেশি। তাহলে ধাতব কার্বনেট, বিভিন্ন ধরনের ধাতব কার্বনেট আমি লিখছি। ধরো নাও বেরিয়াম কার্বনেট লিখলাম, ম্যাগনেসিয়াম কার্বনেট লিখলাম, ক্যালসিয়াম কার্বনেট লিখলাম। এই কার্বনেটগুলোর তোমার তাপীয় স্থায়িত্বের ক্রম বের করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করব? খেয়াল করে দেখো, সমযোজী এবং তড়িৎযোজী যৌগের মধ্যে যখন আমরা আলোচনা করেছিলাম, এটা আমরা জেনেছি তড়িৎযোজী যৌগের মধ্যে গঠনকারী সংঘটক যে ক্যাটায়ন এবং অ্যানায়ন রয়েছে, তাদের মধ্যে যে আকর্ষণ বলটা সেটা সমযোজী যৌগের তুলনায় অনেক বেশি আছে। অর্থাৎ তড়িৎযোজী যৌগের মধ্যে আকর্ষণ বলটা বেশি আছে, সমযোজী যৌগের মধ্যে আকর্ষণ বলটা তড়িৎযোজীর তুলনায় কম আছে। তাহলে তাপ প্রয়োগ করলে যেটা তড়িৎযোজী ধর্ম বেশি আছে সেটাকে তাপ প্রয়োগ করলে সেটাকে সেপারেট করতে যতটা তাপ দিতে হবে তার থেকে অনেক কম তাপে কিন্তু সমযোজী যৌগের মধ্যে সংঘটক এই ধাতু এবং তার অ্যানায়নটাকে তাড়াতাড়ি আমরা সেপারেট করে দিতে পারবো। তাহলে তড়িৎযোজী চৈত্র বৃদ্ধির সাথে কিন্তু তাপীয় স্থায়িত্ব বৃদ্ধি পায়, সমযোজী চৈত্র বৃদ্ধির সঙ্গে কিন্তু তাপীয় স্থায়িত্ব হ্রাস পায়। তাহলে এখানে আমরা কনক্লুশনটা তাহলে কি দেখছি? তাহলে ক্লুটা হচ্ছে তড়িৎযোজী চরিত্র বৃদ্ধির সাথে, যেহেতু আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে, তাহলে তড়িৎযোজী চরিত্রের বৃদ্ধির সঙ্গে তাপীয় স্থায়িত্ব বৃদ্ধি পায়। চরিত্রের বৃদ্ধির সাথে তাপীয় স্থায়িত্ব বৃদ্ধি পায়। তাহলে আমাকে এখানে দেখে নিতে হবে যে এই যে যৌগগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি কে তড়িৎযোজী আছে, সবচেয়ে বেশি কে সমযোজী আছে। যে সমযোজী হবে তার তাপীয় স্থায়িত্বটা কম হবে, আর যে তড়িৎযোজী হবে তার তাপীয় স্থায়িত্বটা বেশি হবে। তাহলে খেয়াল করে দেখো, প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু CO3 মাইনাস আছে, অর্থাৎ অ্যানায়নটা হচ্ছে CO3-2, এর ক্ষেত্রে CO3-2, এর ক্ষেত্রে CO3-2। এবং ক্যাটায়নের ক্ষেত্রে দেখো আধানটা একই আছে, এর ক্ষেত্রে B+2, এর ক্ষেত্রে Mg+2, এর ক্ষেত্রে Ca+2। তাহলে এটা +2, এটা -2, +2, -2। তাহলে এখানে আমার আধান দিয়ে কিন্তু
তুলনা করে তুমি বলতে পারবে না যে কার তড়িৎযোজী ধর্ম বেশি আছে, কার সমযোজী ধর্ম বেশি আছে। তাহলে নেক্সট তাহলে চলে যাচ্ছি আকার। এবার অ্যানায়নগুলো প্রত্যেকটার ক্ষেত্রে তো কার্বনেট আছে, তাহলে CO3-2 এর ক্ষেত্রেও আছে, এর ক্ষেত্রেও আছে, এর ক্ষেত্রেও আছে। তাহলে কার্বনের যেহেতু প্রত্যেকটার ক্ষেত্রেই আছে, তাহলে কার্বনের দিয়েও কিন্তু আমরা আলোচনা করতে পারছি না। তাহলে আমরা কার আকার দেখবো? আমরা দেখবো ক্যাটায়নের আকার। তাহলে এর ক্ষেত্রে ক্যাটায়ন আছে B+2, বেরিয়াম+2 ক্যাটায়ন, ম্যাগনেসিয়াম ক্যাটায়ন, ক্যালসিয়াম। তাহলে এখানে ক্যালসিয়ামের আকারটা সবচেয়ে বড়। আমরা কি জানি ফাজেনের সূত্রতে কি জানলাম কিছুক্ষণ আগে? ক্যাটায়ন যা ছোট হবে তার সমযোজী চরিত্র বেশি হবে। তাহলে বেরিয়াম কার্বনেটটা হবে, যেহেতু বেরিয়ামের আকারটা সবচেয়ে ছোট, তাহলে এই সবচেয়ে বেশি সমযোজী চরিত্রের হবে। আর ক্যালসিয়াম কার্বনেটটা হবে সবচেয়ে বেশি তড়িৎযোজী চরিত্রের, অর্থাৎ সবচেয়ে কম সমযোজী চরিত্রের। তাহলে এখান থেকে এইদিকে যদি আমরা যাই, এইভাবে যদি আমরা যাই, তাহলে কি ক্যারেক্টারটা বৃদ্ধি পাচ্ছে? তড়িৎযোজী চরিত্র বৃদ্ধি পাচ্ছে। তাহলে তড়িৎযোজী চরিত্র বৃদ্ধি পেলে কি বৃদ্ধি পায়? কি জানলাম আমরা? তড়িৎযোজী চরিত্র বৃদ্ধির সাথে সাথে তাপীয় স্থায়িত্ব বৃদ্ধি পায়। তাহলে তাপীয় স্থায়িত্ব যদি বৃদ্ধি পায়, তাহলে তাপীয় স্থায়িত্বের ক্রমটা কি হবে? তাহলে তাপীয় স্থায়িত্বের ক্রমটা হবে, উপরের যে যৌগগুলো দিয়েছি তাদের তাপীয় স্থায়িত্বের ক্রম হবে তাহলে ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় স্থায়িত্ব সবচেয়ে বেশি, তার থেকে ম্যাগনেসিয়াম কার্বনেটের কম এবং বেরিয়াম কার্বনেটের সবচেয়ে কম। এবার 3 নম্বর চলে যাচ্ছি, একই ধাতুর বিভিন্ন লবণ তার বিভিন্ন রকমের কালার হয়। তাহলে কোনো একটা নির্দিষ্ট ধাতুর যে বিভিন্ন লবণ আছে তাদের কালার বিভিন্ন রকমের হয়, এবং সেটা কেন হয়? একই ধাতুর বিভিন্ন লবণের বর্ণ বিভিন্ন হয়, এটা কেন হয়? এর পিছনে যে মূল কারণটা হচ্ছে, ধরে নাও সিলভার ফ্লোরাইড নিলাম আর সিলভার আয়োডাইড নিলাম, এর মধ্যে একটা কালার না, কোনটা কালার হবে কোনটা কালার না হবে আমরা নিজেরা ডিসাইড করব। যে সমস্ত লবণের সমযোজী চরিত্র বৃদ্ধি পাবে সেই সমস্ত লবণের ক্ষেত্রে কি হয়? ধ্রুবায়নটা বৃদ্ধি পায়। ধ্রুবায়ন মানে ক্যাটায়নের যে ধ্রুবায়ন ক্ষমতা সেটা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ক্যাটায়নটা ইলেকট্রনের যে অ্যানায়নের যে ইলেকট্রন পরিমণ্ডল সেটাকে বেশি পরিমাণ নিজের দিকে ওভারল্যাপ করছে, অভিলুপ্ত করছে। তাহলে কি হয়? যার ক্ষেত্রে সমযোজী চরিত্র বৃদ্ধি পাচ্ছে সেই ক্ষেত্রে ক্যাটায়নটা তো তার অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলটাকে খুব সহজেই ওভারল্যাপ করে নিতে পারছে। তাহলে দৃশ্যমান আলোক থেকে যখন সেই অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডল শক্তি সংগ্রহ করবে, তখন সেই অ্যানায়নের যে পূর্ণ কক্ষক আছে, সবচেয়ে বাইরের যে পূর্ণ কক্ষক আছে, সেখান থেকে ইলেকট্রনটা কিন্তু ক্যাটায়নের অপূর্ণ কক্ষকে খুব সহজেই চলে আসতে পারবে। তাহলে যে রশ্মিটা সে শোষণ করে চলে আসছে, যে কালারটা সে শোষণ করে চলে আসছে, তার পরিপূরক কালারটা সে বিকিরণ করবে, এবং বিকিরণ করলে আমরা জানি সেটা কালার হবে। একই রকমভাবে যার ক্ষেত্রে সমযোজী চরিত্র কম আছে তার ক্ষেত্রে তাহলে ক্যাটায়নটা অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলটাকে খুব সহজে আকর্ষিত করতে পারছে না। অ্যাজ ফর এক্সাম্পল, সিলভার ফ্লোরাইড আর সিলভার আয়োডাইড, এই দুটো ধরো যৌগ আমি নিয়েছি। তাহলে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এর ক্ষেত্রে ফ্লোরাইড আয়ন আছে, এর ক্ষেত্রে আয়োডাইড আয়ন আছে। ফ্লোরাইড আয়নটা যেহেতু ছোট, তাহলে এখানে Ag+টা খুব সহজে এই F- যে বাইরে ইলেকট্রন সেটাকে খুব সহজে নিজের দিকে নিয়ে নিতে পারবে, ওভারল্যাপ করতে পারবে। তাহলে ওভারল্যাপ করার ফলে কি হচ্ছে? বাইরে থেকে দৃশ্যমান আলো থেকে কোনো একটা নির্দিষ্ট বর্ণের আলোক শক্তি শোষণ করে, হালকা শক্তি শোষণ করে কিন্তু এর ফ্লোরাইডের যে বাইরের কক্ষে যে ইলেকট্রন সেগুলো সহজেই কিন্তু সিলভারে চলে যেতে পারছে। তাহলে তার কিছুক্ষণ পরে আবার সে আগের অবস্থায় ফিরে যেতে চাইবে, সেই ইলেকট্রনগুলো যখন আবার আগের অবস্থায় ফিরে যাবে, তখন যেটা যে বর্ণের কালার সে শোষণ করেছে তার পরিপূরক বর্ণটা বিকিরণ করবে, ফলে সেটাকে আমরা রঙিন দেখতে পাবো। কিন্তু যেহেতু এখানে আয়োডিনের আকারটা অনেক বড়, ফলে সিলভার কিন্তু এখানে Ag+ আয়নটা কিন্তু এখানে আয়োডিনের যে বাইরের কক্ষে ইলেকট্রন পরিমণ্ডল তাদেরকে কিন্তু এই দৃশ্যমান আলো থেকে খুব সহজেই, মানে আয়োডাইড আয়নের যে ইলেকট্রনগুলো আছে দৃশ্যমান আলো থেকে খুব সহজেই রশ্মি শোষণ করে ওই সিলভারকে অবিলুপ্ত করতে পারে না। তাহলে তারা পরিপূরক বর্ণ বিকিরণও করতে পারবে না, ফলে সেটাকে আমরা বর্ণহীন দেখবো। তাহলে এটা হবে কালার, এটা হবে কালারলেস।
তাহলে আমরা এখানে কি দেখলাম, দেখো এখানে খেয়াল করে ধাতুটা কিন্তু দুটো ক্ষেত্রে একই আছে, দুটো ক্ষেত্রে কিন্তু সিলভার আছে। তাহলে সিলভারের ফ্লোরাইড নিলেই হয়ে যাচ্ছে রঙিন এই যৌগটা, আর এই সিলভারের আয়োডাইন নিলেই হয়ে যাচ্ছে কালারলেস। তাহলে এর পিছনে কারণটা তাহলে আমরা জানতে পারলাম, এর পিছনে কারণটাও হচ্ছে পোলারাইজেশন। তাহলে যার সমযোজী চরিত্র বৃদ্ধি পাবে তার পোলারাইজেশন বৃদ্ধি পাবে, তার ক্ষেত্রে দৃশ্যমান আলোক থেকে অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডল শক্তি শোষণ করে খুব সহজেই ক্যাটায়নের অপূর্ণ কক্ষকে চলে আসতে পারবে এবং তার পরিপূরক বর্ণ সে বিকিরণ করে গিয়ে সে কালার্ড হয়ে যাবে। আর যার ক্ষেত্রে সমযোজী চরিত্র খুব কম আছে, অর্থাৎ অ্যানায়নটা অনেক বড় আছে, তার ক্ষেত্রে ওই দৃশ্যমান আলোক থেকে অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডল শক্তি শোষণ করে ক্যাটায়নের অপূর্ণ কক্ষকে আসতে পারে না, ফলে তারা বর্ণহীন হয়। তাহলে আমাদের ফাজেনের সূত্র পোলারাইজেশন, এবং পোলারাইজেশন ফলস্বরূপ এই যে বিভিন্ন ধরনের ক্যারেক্টারের যে চেঞ্জেস হচ্ছে, বিভিন্ন ধরনের ধর্মের যে পরিবর্তন হচ্ছে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। এবার চলে যাচ্ছি অসমযোজী যৌগ সম্বন্ধে। তাহলে আমাদের সমযোজী যৌগ, তড়িৎযোজী যৌগ ডিটেলস আলোচনা শেষ হলো। এবার চলে যাচ্ছি নতুন ধরনের বন্ধন, অসমযোজী বন্ধন সম্বন্ধে। তাহলে আজকে আমরা নতুন টপিকস আবার শুরু করছি, অসমযোজী বন্ধন। এবং অসমযোজ্যতা। অসমযোজী বন্ধন বা অসমযোজী যোজ্যতা যখন আমরা পড়ব, তখন এবার কি সিচুয়েশন হবে আগে দুটো একটু মনে করে দিচ্ছি। তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে কি ছিল, দুটো পরমাণুর মধ্যে একটা পরমাণু ছিল তড়িৎ ধনাত্মক চরিত্রের, অর্থাৎ যার ইলেকট্রোনেগেটিভিটি খুব কম ছিল। একটা পরমাণু ছিল তড়িৎ ঋণাত্মক চরিত্রের, অর্থাৎ যার ইলেকট্রোনেগেটিভিটি খুব হাই ছিল। এর ফলে দুটোর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির খুব পার্থক্যের জন্য প্রত্যেকটা পরমাণু অষ্টক পূরণ লাভের চেষ্টায় যে তড়িৎ ধনাত্মক আছে সে ইলেকট্রনটা তড়িৎ ঋণাত্মকে স্থানান্তর করবে, ফলে তড়িৎ ধনাত্মকটা ক্যাটায়ন তৈরি করবে, তড়িৎ ঋণাত্মকটা অ্যানায়ন তৈরি করবে। এই ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে যে বন্ধন তৈরি হয়েছিল তাকে আমরা বলেছিলাম তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন। সমযোজী ক্ষেত্রে কি দেখেছিলাম, দুটো পরমাণুই একটা করে বিজোড় ইলেকট্রন দিয়ে একটা ইলেকট্রন জোড় তৈরি করবে, সে জোড়টাকে দুটোই ব্যবহার করবে সমানভাবে। আর অসমযোজীর ক্ষেত্রে কি দেখব, দুটো পরমাণুর মধ্যে একটি পরমাণু ইলেকট্রন জোড়টা দেবে, কিন্তু সেই ইলেকট্রন জোড়টা আবার দুজনেই ব্যবহার করবে সমানভাবে। তাহলে কোনো একটা যৌগের মধ্যে গঠনকারী দুটো পরমাণুর মধ্যে যে কোনো একটা পরমাণু ইলেকট্রন জোড় দেবে এবং সেই ইলেকট্রন জোড়টা দুজনেই সমানভাবে ব্যবহার করে অষ্টক লাভের চেষ্টায় তাদের মধ্যে যে বন্ধন তৈরি করার ক্ষমতা তৈরি হয় তাকে আমরা বলবো অসমযোজ্যতা, এবং তাদের মধ্যে যে এই যে আকর্ষণ ক্ষমতাটা তাকে আমরা বলবো অসমযোজী বন্ধন। তাহলে দুটি পরমাণুর মধ্য থেকে একটি পরমাণু ইলেকট্রন জোড় দান করবে কিন্তু সেই ইলেকট্রন জোড়টি দুটি পরমাণু সমানভাবে ব্যবহার করবে। সমানভাবে ব্যবহার করে অষ্টক পূর্তি ঘটাবে এবং তাদের মধ্যে যে বন্ধনটা তৈরি হবে তাকে আমরা বলবো অসমযোজী বন্ধন, এবং এই বন্ধন লাভের যে ক্ষমতা তাকে আমরা বলবো অসমযোজ্যতা। তাহলে এই দুটি পরমাণুর মধ্যে যে ইলেকট্রন জোড়টা দান করবে তাকে আমরা বলবো দাতা। তাহলে দাতা হচ্ছে যে পরমাণুটি ইলেকট্রন জোড় দান করে, অর্থাৎ যা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে।
এবার তোমরা জানো কেউ যদি ইলেকট্রন জোড় দান করে তাহলে সে আংশিক পজিটিভ তড়িৎগ্রস্ত হবে, তাহলে সে ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে পড়ে। আর গ্রহিতা মানে হচ্ছে যে এই ইলেকট্রন জোড়টা গ্রহণ করবে, অর্থাৎ যার ফাঁকা কক্ষক থাকবে। তাহলে যে পরমাণুটির ফাঁকা কক্ষক থাকায় দাতার ইলেকট্রন জোড়টি গ্রহণ করবে। তাহলে এই যদি গ্রহণ করে তাহলে সে আংশিক ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়ে পড়বে, ফলে সে ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়ে পড়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অসমযোজী বন্ধনে অংশগ্রহণকারী দুটো পরমাণুর মধ্যে একজনকে আমরা বলবো দাতা, একজনকে আমরা বলবো গ্রহীতা। দাতা কাকে বলবো? যে পরমাণুটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে, ফলে সে ইলেকট্রন জোড় দান করার ক্ষমতা রয়েছে এবং দান করার পর সে আংশিক পজিটিভ তড়িৎগ্রস্ত হয়ে পড়বে। গ্রহীতা কাকে বলবো? যে পরমাণুটার ফাঁকা কক্ষক রয়েছে। ফাঁকা কক্ষকটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফাঁকাই কেন থাকতে হবে? দেখো, দাতা যেহেতু জোড়া জোড়া ইলেকট্রন দান করছে, মানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করছে, তাহলে জোড়া মানে দুটো ইলেকট্রন। তাহলে ওই দুটো ইলেকট্রন একটা কক্ষকে যদি প্রবেশ করতে চায় তাহলে সেই কক্ষকে আগে থেকে ইলেকট্রন বসে থাকলে তো করতে পারবে না। হোন্ড কি বলেছে? একটা কক্ষকে দুটোর বেশি ইলেকট্রন থাকে না। তাহলে একটা কক্ষকে যদি দুটোর বেশি ইলেকট্রন না থাকে তাহলে দাতার দুটো ইলেকট্রন নেওয়ার জন্য গ্রহীতার অবশ্যই ফাঁকাই কক্ষক হতে হবে। যদি সে আর ফাঁকা কক্ষক না থাকে তাহলে সে কখনোই গ্রহীতা হতে পারবে না, ফলে সে অসমযোজী বন্ধনে কখনোই অংশগ্রহণ করতে পারবে না। তাহলে অসমযোজী বন্ধন গঠন করার শর্তের মধ্যে আমরা কি জানতে পারবো? দাতার অবশ্যই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হতে হবে এবং সেটা গ্রহণ করার জন্য গ্রহীতার ফাঁকা কক্ষক থাকতেই হবে। গ্রহীতার যদি ফাঁকা কক্ষক না থাকে তাহলে তো সে দাতার ইলেকট্রন জোড়টাকে গ্রহণ করতে পারবে না, ফলে তাদের মধ্যে অসমযোজী বন্ধন হবে না। তাহলে এবার আমরা আলোচনা করব অসমযোজী বন্ধন গঠনের কি শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হচ্ছে, হেডিংটা করে দিই, অসমযোজী বন্ধন গঠনের শর্তাবলী। এক নম্বর শর্ত হচ্ছে দাতার নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে হবে, এক বা একাধিক। দুই নম্বর হচ্ছে গ্রহীতার, অর্থাৎ যে গ্রহণ করবে, ফাঁকা কক্ষক থাকতে হবে। তিন নম্বর শর্ত হচ্ছে এই যে দাতা যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা দেবে সেটা কিন্তু দুজনেই ব্যবহার করবে, অর্থাৎ দাতার নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দুটি পরমাণুই সমানভাবে ব্যবহার করবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? অসমযোজী বন্ধন গঠনের কি কি শর্ত দেখতে পাচ্ছি?
একটা হচ্ছে দাতা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতেই হবে, গ্রহীতার ফাঁকা কক্ষক থাকতেই হবে, দাতা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দুটি পরমাণুই সমানভাবে ব্যবহার করবে। এবং যখন বন্ধনটা তৈরি হবে তাহলে বন্ধনটাকে তাহলে আমরা কিভাবে বলবো, তাহলে দাতা যেহেতু গ্রহীতাকে দিচ্ছে তাহলে আমরা দাতা থেকে তীর চিহ্নটা গ্রহীতার দিকে লিখব। তাহলে এইভাবে আমরা অসমযোজী বন্ধনটাকে প্রকাশ করব, এইভাবে তীর চিহ্ন দিয়ে আমরা অসমযোজী বন্ধনটাকে প্রকাশ করব। আমরা এবার মেকানিজমে চলে যাচ্ছি, অসমযোজী বন্ধন গঠনের ক্রিয়া কৌশলে, তাহলে আরো ডিটেলসে বুঝতে পারবে। অসমযোজী বন্ধন গঠনের ক্রিয়া কৌশল। এটা দুটো ধাপে ঘটবে। প্রথম ধাপ, ধরে নাও এ হচ্ছে দাতা পরমাণু, ধরে নিচ্ছি আমরা এ দাতা, আর বি হচ্ছে গ্রহীতা। তাহলে দাতা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, ধরে নাও সেটা এটা। এই যে দাতার যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে তার মধ্যে প্রথম ধাপে দাতা একটা ইলেকট্রন বিকে দিবে। তাহলে প্রথম ধাপে একটা ইলেকট্রন বিকে যদি দেয় তাহলে কি তৈরি হবে, এই ক্যাটায়ন এবং এই অ্যানায়ন ফার্স্টে তৈরি হবে। তাহলে প্রথম ধাপে দাতার যেটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় ছিল সেখান থেকে একটা ইলেকট্রন যখন বিকে দিয়ে দিল, গ্রহীতাকে দিয়ে দিল, তাহলে এ প্লাস ডট এবং বি মাইনাস ডট এই ক্যাটায়ন দুটো ফার্স্টে তৈরি হবে। এবার দ্বিতীয় ধাপে কি হবে, এই যে এ ডট আর বি ডট এটা তৈরি হয়েছে, এই যে বিজোড় ইলেকট্রন একটা করে আছে দুজনেরই, এখানে আবার একটা সমযোজী বন্ধন গঠন হবে, দিয়ে আমরা তখন এইভাবে আমরা সেটাকে ডিনোট করব, অথবা সংক্ষেপে লিখব এ থেকে বি, এভাবে তীর চিহ্ন। তাহলে আমরা দেখতে পাচ্ছি অসমযোজী বন্ধনকে এইভাবেও আমরা লিখতে পারবো, যেখানে আমরা দাতার পজিটিভ আয়ন এবং গ্রহীতার মাইনাস আয়নটা দেখাতে পারছি, অথবা এভাবেও লিখতে পারবো। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এইভাবে তীর চিহ্ন দিয়ে লিখি। তীর চিহ্ন মানে হচ্ছে সবসময় তীর চিহ্নটার অভিমুখটা কোন দিকে থাকবে, দাতা থেকে গ্রহীতার দিকে থাকবে, এবং দাতাটা হবে ধনাত্মক তড়িৎগ্রস্ত আর গ্রহীতাটা হবে ঋণাত্মক তড়িৎগ্রস্ত, এই কথাটা মনে রাখতে হবে। তাহলে এইভাবে একটা অসমযোজী বন্ধন গঠিত হয়। এবার কয়েকটা আমরা বাস্তব উদাহরণের মধ্যে চলে যাচ্ছি। তাহলে কতগুলো উদাহরণে এবার আমরা যাচ্ছি। ধরে নাও NH3 ও BF3 অ্যামোনিয়া ও বোরন ট্রাইফ্লোরাইডের মধ্যে অসমযোজী বন্ধনের উদাহরণ যাচ্ছি, গঠনের উদাহরণ। এর মধ্যে অসমযোজী বন্ধন কিভাবে তৈরি হচ্ছে সেটা আমরা শিখছি। প্রথমে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে এই অ্যামোনিয়া এবং বোরন ট্রাইফ্লোরাইডের মধ্যে কে আছে দাতা আর কে আছে গ্রহীতা, সেটা কিভাবে বুঝবো। তাহলে শর্ততে কি বলেছিলাম, যে দাতার নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে আর গ্রহীতার ফাঁকা কক্ষক থাকবে। তাহলে আমরা আলাদা করে এই অ্যামোনিয়া এবং BF3-র আলাদা করে পিকচারটা এঁকে নিচ্ছি, কেন্দ্রীয় মৌলে ইলেকট্রন বিন্যাসটা আলাদা করে নিচ্ছি, করে দেখে নিচ্ছি যে কে হবে দাতা কে হবে গ্রহীতা। তাহলে খেয়াল করে দেখো, অ্যামোনিয়ার মধ্যে যেহেতু নাইট্রোজেন কেন্দ্রীয় মৌল, তাহলে নাইট্রোজেনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি সর্ববহিস্থ কক্ষপথের, তাহলে এরকমটা দাঁড়াবে 2s2 2p3, আর 2p3। তাহলে আমরা এখানে পরিষ্কার বুঝতে পারছি যে নাইট্রোজেনের কিন্তু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে। তাহলে এই হচ্ছে নাইট্রোজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তাহলে নাইট্রোজেন দাতা হিসাবে কাজ করার ক্ষমতা লাভ করে আছে। তাহলে এই যে নাইট্রোজেনের ক্ষেত্রে তিনটে বিজোড় ইলেকট্রন দেখছি, তাহলে সমযোজী বন্ধনের ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম,
এই বিজোড় ইলেকট্রনগুলো কিন্তু সমযোজী বন্ধন গঠনে অংশগ্রহণ করে। তাহলে এখানে অ্যামোনিয়া নিয়েছি, তাহলে অ্যামোনিয়ার মধ্যে এই যে 3টে হাইড্রোজেন আছে, এই 3টে হাইড্রোজেনের ক্ষেত্রে আমি হাইড্রোজেনের ইলেকট্রনগুলোকে লাল কালার দিয়ে লিখছি। তাহলে 3টে হাইড্রোজেনের সঙ্গে 3টে এই অ্যামোনিয়ার সমযোজী বন্ধন তৈরি হয়ে আছে, অলরেডি আছে। sp3 সংকরায়ন হয়েছে যেহেতু এখানে sp3 হাইব্রিডাইজেশন। তাহলে পিকচারটা তাহলে কি হবে, তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি পিকচারটা আঁকি, তাহলে এই হলো অ্যামোনিয়া, এই হলো নাইট্রোজেন, তার এই যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এখানে আছে, এবং যেহেতু এটা sp3 সংকরায়ন হয়েছে, তাহলে চতুস্থলিকীয় মোডে লিখছি, এবং প্রত্যেকটার সঙ্গে একটা করে হাইড্রোজেন সমযোজী বন্ধনে অংশগ্রহণ করেছে। যে সমযোজী বন্ধনের মধ্যে আমরা ইলেকট্রনটাকে, হাইড্রোজেনের এটা ইলেকট্রন এইভাবে লিখছি। তোমরা দুটো একসঙ্গে লিখবে না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য করছি। হয় তোমরা এই ইলেকট্রনটা দেবে না বন্ধনটা দেবে, আমি তোমাদের সাথে শুধু বুঝালাম যে এটা হচ্ছে এটা। আর এই যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এখানে অ্যাভেলেবল হয়েছে সেটা হচ্ছে এটা। তাহলে এখানে জাস্ট আমি নামটা লিখে দিচ্ছি, এটাই হচ্ছে তোমাদের লোন পেয়ার, সংক্ষেপে বলে লোন পেয়ার, এলপি। তাহলে এটাই হচ্ছে তোমার লোন পেয়ার। তাহলে NH3 এবং BF3 এর মধ্যে আমরা খুঁজছিলাম যে কে দাতা হবে, তাহলে খুঁজে কি পেলাম, যেহেতু নাইট্রোজেনের লোন পেয়ার রয়েছে তাহলে নাইট্রোজেন দাতা হিসেবে কাজ করবে। তাহলে নিশ্চয়ই, তাহলে যেহেতু এটা দাতা হিসেবে কাজ করবে তাহলে BF3 নিশ্চয়ই গ্রহিতা হবে। তাহলে গ্রহিতা নিশ্চয়ই, তাহলে BF3 যে কেন্দ্রীয় মৌল বোরন, বোরনের তাহলে ফাঁকা কক্ষক রয়েছে, তাহলে ওটা আমি সাইডে রাখছি। তাহলে সাইডে আমি এবার BF3 একে দেখছি যে কি হচ্ছে। তাহলে এর ক্ষেত্রে বোরনের ইলেকট্রন বিন্যাসটা আমরা করছি, এটা এই সাইডে করছি। বোরন 5 সর্বব্যস্ত কক্ষপথে ইলেকট্রন বিন্যাস করছি। (2s2) আর 2p1। কিন্তু যখন BF3 তৈরি হবে তখন এই প্রথম উত্তেজিত স্তরে, ওই জন্য এটাকে উত্তেজিত করে দিলাম অ্যাস্টারিক্স দিয়ে। এই তাহলে খেয়াল করে দেখো, এই যে বোরনের যে 3টে বিজোড় ইলেকট্রন, এই বোরনের 3টি বিজোড় ইলেকট্রনের সঙ্গে 3টি ফ্লোরিন এসে যুক্ত হবে। এই কমলা কালার দিয়ে লিখছি, 3টি ফ্লোরিন এসে এদের সাথে যুক্ত হয়ে BF3টা তৈরি করছে। তাহলে এই যে একটা ফাঁকা কক্ষক থেকে যাচ্ছে, তাহলে এই ফাঁকা কক্ষকেই অ্যামোনিয়ার যে লোন পেয়ারটা আছে, এই লোন পেয়ারটার এই BF3 যে ফাঁকা কক্ষক সেখানে এসে প্রবেশ করবে। তাহলে বন্ধনটা তাহলে কি হবে, তাহলে এই যে অ্যামোনিয়ার যে লোন পেয়ার সেটা BF3 এখানে যাবে, দিয়ে তাদের মধ্যে একটা সমযোজী বন্ধন তৈরি হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে BF3টাকে যদি আলাদা করে আঁকি, কালারটা চেঞ্জ করে দিই, F, তাহলে এই অ্যামোনিয়ার যে নাইট্রোজেনের লোন পেয়ার সেটা বোরনের দিকে যাবে এবং তাদের মধ্যে একটা অসমযোজী বন্ধন তৈরি হবে। তাহলে এই ছবিতে যদি আমরা দেখাই, একটু হালকা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে এই হচ্ছে তোমাদের এই যে দুটো লোন পেয়ার ছিল, এই ইলেকট্রনটা এখানে ঢুকিয়ে দিচ্ছি। তাহলে এই হলো তোমার নাইট্রোজেনের লোন পেয়ার। তাহলে এদের মধ্যে বন্ধন হবে। তাহলে তুমি খেয়াল করে দেখো, তাহলে এভাবে তাদের মধ্যে অষ্টপূর্তিটাও লাভ হবে। তাহলে এইভাবে তোমার অ্যামোনিয়া এবং BF3 এর মধ্যে অসমযোজী বন্ধনটা গঠিত হচ্ছে। তাহলে এইভাবে আমরা লিখতে পারি। আর এটাকে যদি সংক্ষেপে লিখো, তাহলে সংক্ষেপে তাহলে এইভাবে লিখবে, জাস্ট অ্যামোনিয়াটাকে অ্যামোনিয়া হিসেবে দিলে NH3 তীর চিহ্ন BF3, বা NH3 প্লাস BF3 মাইনাস, এইভাবেও তোমরা প্রকাশ করতে পারো। তাহলে এই একটা উদাহরণ আমরা করসপন্ডিং এক্সাম্পল কি দিলাম, তাহলে অ্যামোনিয়া এবং বোরন ট্রাইফ্লুরাইডের মধ্যে যে অসমযোজী বন্ধনটা তৈরি হচ্ছে, সেখানে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে অ্যামোনিয়া যেহেতু লোন পেয়ার আছে তাহলে সে দাতা হিসেবে কাজ করছে, বোরনের যেহেতু ফাঁকা কক্ষক ছিল সেই জন্য সে গ্রহিতা হিসেবে কাজ করছে, এবং তাদের মধ্যে অ্যামোনিয়া থেকে বোরনের দিকে টুয়ার্ডস যে লোন পেয়ারটা যাচ্ছে এদের মধ্যে একটা অসমযোজী বন্ধন তৈরি হয়ে গিয়ে একটা অসমযোজী যৌগ তৈরি হচ্ছে। এবার আমরা আরও কয়েকটা উদাহরণে যাচ্ছি, খুব জলজান্ত উদাহরণ। একটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন NH4+
এবং একটা হচ্ছে হাইড্রোক্সোনিয়াম আয়ন। তোমরা ক্লাস 11-এ বারবারই শুনছো H3O+, তো সেটা কিভাবে ফর্মেশন হচ্ছে, কিভাবে তাদের মধ্যে অসমযোজী বন্ধনটা দেখাতে পারবো, সেটা এবার আমি ছবি এঁকে দেখাচ্ছি। তাহলে এটা গেল 1 নম্বর এক্সাম্পল। এবার 2 নম্বর উদাহরণে চলে গেলাম, অ্যামোনিয়াম আয়ন কিভাবে গঠিত হচ্ছে। তাহলে খেয়াল করে দেখো, অলরেডি তোমাদের যেহেতু দেখিয়েছি ওই জন্য আর NH3টাকে ভেঙে লিখলাম না, এর লোন পেয়ার রয়েছে। আর যদি আমরা H+ লিখি তাহলে হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1, অর্থাৎ একটাই ইলেকট্রন। যখন সেটাকে আমরা H+ বলবো তাহলে তখন কোনো ইলেকট্রন নেই। তাহলে হাইড্রোজেনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি শুধু হাইড্রোজেন, তাহলে আমরা কি দেখেছিলাম 1s1। যখন আমরা সেটাকে H+ করে দিচ্ছি তাহলে দেখো 1s0 হয়ে যাচ্ছে, তাহলে ফাঁকা কক্ষক থেকে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু অ্যামোনিয়ামের ক্ষেত্রে, অ্যামোনিয়াম আয়নের ক্ষেত্রে কিন্তু H+টা গ্রহীতা হিসেবে কাজ করতে পারছে, শুধু হাইড্রোজেন কিন্তু গ্রহীতা হিসেবে কাজ করবে না, কিন্তু H+ যখনই করছি তখনই ফাঁকা হয়ে যাচ্ছে। তাহলে এই ফাঁকা কক্ষকে নাইট্রোজেনের লোন পেয়ারটা এসে প্রবেশ করবে, ফলে এদের মধ্যে একটা অসমযোজী বন্ধন গঠিত হবে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, তীর চিহ্ন দিয়ে সরাসরি এভাবে লিখে এইভাবে লেখা যাবে, অথবা তোমরা এটাকে ভেঙে দিতে পারো, যেহেতু এদের মধ্যে আবার এই H+ এর লোকালাইজেশন হবে, ডিলোকালাইজেশন, এইভাবেও তোমরা দিতে পারো। মানে এখানে প্রত্যেকটা হাইড্রোজেনই সমতুল্য হিসাবে কাজ করবে। পরবর্তীকালে যখন তোমাদের হাইপার কনজুগেশন পড়াবো তখন ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। এবার 3 নম্বর উদাহরণে চলে যাচ্ছি, হাইড্রোক্সোনিয়াম আয়ন H3O+। তাহলে জল, এই অক্সিজেনের দুটো লোন পেয়ার রয়েছে। এখানে সাইডে ইলেকট্রন বিন্যাস করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে হিলিয়াম এখানে দুটো হয়ে গেল, 2s2, বাকি থাকে কটা, 4টা। 1 2, ফুন্ডের সূত্র অনুসারে লিখছি, তোমরা প্রথম অধ্যায়ে জেনেছো, দ্বিতীয় অধ্যায়ে। তাহলে খেয়াল করে দেখো, অক্সিজেনের কিন্তু দুটো লোন পেয়ার, সেটাকে আমি এভাবে ডট ডট দিয়ে লিখেছি, 1টা 2টো। আর এই যে দুটো যে বাকি থাকছে সেটা sp3 সংকরণের মাধ্যমে এই দুটোর সঙ্গে কিন্তু দুটো হাইড্রোজেন এসে জল তৈরি করে রেখেছে। তাহলে এই হচ্ছে একটা হাইড্রোজেন, এর সঙ্গে সমযোজী বন্ধন, এই হচ্ছে একটা হাইড্রোজেন। তাহলে জল যেটা আমি এঁকেছি সেটা অ্যাকচুয়ালি এরকম, এই জলের, এই অক্সিজেনের একটা ইলেকট্রন, এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এদের মধ্যে সমযোজী বন্ধন তৈরি হয়েছে। এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, সমযোজী বন্ধন তৈরি হয়েছে। যেহেতু sp3 বলছি তাহলে চতুস্থলকীয়, কিন্তু এক্স্যাক্টলি যা চতুস্থলকীয় হয় 109 ডিগ্রি 28 মিনিট সেটা হবে না, সেটা এর পরবর্তীকালে ভেসপার তত্ত্ব যখন পড়বো তখন আরও ডিটেলসে তোমরা জানতে পারবে। সেই জন্য এটাকে আমি একদম চতুস্থলকীয় না দেখে একটু 104 ডিগ্রি 5 মিনিট কোণে রাখছি, 104.5 ডিগ্রিতে। ওটা হালকা করে তোমাদের দেখাচ্ছি, এবং কেন এটা হয় সেটা এরপরে লেকচারে পাবে। তাহলে এই যে অক্সিজেনের যে দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে, তাহলে অক্সিজেন এখানে দাতা হিসেবে কাজ করতে পারবে। একই রকমভাবে কিছুক্ষণ আগে যে দেখালাম H+ এর ফাঁকা কক্ষক রয়েছে, তাহলে এই দাতা থেকে একটা ইলেকট্রন যদি H+ এ চলে যায় তাহলে তার মধ্যে থেকে একটা অসমযোজী বন্ধন তৈরি হবে। তাহলে এটাকে তাহলে আমরা কিভাবে লিখব, তাহলে এইভাবে লিখব, OH2, একটা থেকে গেল, এই একটা থেকে গেল, আর একটা তোমার H+ এর সঙ্গে যুক্ত হয়ে গিয়ে অসমযোজী বন্ধন তৈরি করলো। তাহলে এটাকে যখন আমরা লিখব, একসঙ্গে যখন লিখব তখন এইভাবে লিখে দিলে, যেহেতু এখানে প্রত্যেকটা হাইড্রোজেন সমতুল্য। তাহলে আজকে আমরা কি কি শিখলাম, প্রথম থেকে আমরা জানলাম তড়িৎযোজী যৌগের মধ্যে কিভাবে সমযোজী ধর্মের বিকাশ ঘটে, তার শর্তবলীগুলো জানলাম, যা ফাজানের সূত্র নামে পরিচিত, ডিটেলসে আলোচনা করলাম। এবং এই পোলারাইজেশনের ফলে কি কি ধর্মের পরিবর্তন ঘটে সেটা আমরা জানলাম। তারপরে জানলাম অসমযোজী বন্ধন কি, অসমযোজ্যতা কি, এবং অসমযোজী বন্ধন কিভাবে গঠিত হয়, এবং তার করসপন্ডিং 3টে উদাহরণ আমরা জানলাম। তাহলে আজকের আলোচনা এখানে শেষ করলাম। এর পরবর্তী দিনে আমরা অসমযোজী বন্ধনের সঙ্গে সমযোজী বন্ধনের তুলনা করব, এবং ভেসপার তত্ত্ব, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেই সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করলাম।